where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের সহায়তায় এই যে কোভিড-19 সিচুয়েশনের মধ্যে স্কুল বন্ধ, এই পরিস্থিতিতে তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আজকে আমি এসেছি তার 11-এর অঙ্কের ক্লাস নিয়ে। আমার নাম অভিষেক পাল, আমি মহেশমাটি ডিএন শাহ বিদ্যাভবনের শিক্ষক। আজকে আমি তোমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি সম্বন্ধে পড়াবো। তাহলে আমরা শুরু করি 11-এর ম্যাথ আর কমপ্লেক্স নাম্বার। এর আগের দিন যখন আমি দ্বিঘাত সমীকরণ পড়াচ্ছিলাম, তখন ওখানে বলেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে। একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে। ধরা যাক একটা দ্বিঘাত সমীকরণ নিলাম, fx = 0, এই একটা দ্বিঘাত সমীকরণ, বা আরও সহজে বলতে গেলে ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর দুটো বীজ থাকবে। ধরে নিচ্ছি একটা বীজ হচ্ছে x = আলফা। এবার একটা বীজ যদি x = আলফা হয়, তাহলে এটার বীজ, সেটা আমি কি করে বুঝবো? সেটা বোঝার জন্য উপায় হচ্ছে যে সেটাকে যদি x এর জায়গায় বসাই, মানে x = আলফা বসাই, তাহলে সেটা = 0 হবে। মানে আমি f আলফার ভ্যালুটা যদি নিই, তাহলে সেটা = 0 বেরোবে। এই 0 না, কিন্তু f আলফা আলাদাভাবে 0 হবে, মানে LHS = RHS এর সঙ্গে সমান হবে। উদাহরণ দিয়ে বলি, ধরা যাক x² - 2x + 1 = 0। আমি বলছি যে x = 1 আর -1, এই দুটো হচ্ছে এই ইকুয়েশনের দুটো বীজ বা দুটো রুট। কীভাবে বুঝবো? x এর জায়গায় আমি একবার +1 পুট করে দেখব, আর x এর জায়গায় আমি একবার -1 পুট করে দেখব। যখন x = +1 পুট করছি, তখন কি পাচ্ছি? তখন পাচ্ছি 1 - 2 × 1, তাহলে 2 + 1 = 2 - 2 = 0। আবার যখন x = -1 পুট করছি, তখন পাচ্ছি 1 + 2 + 1 = 4, which is not equal to 0। তাহলে এখান থেকে বলছি যে x = 1, এই যেটা পেলাম, এটা তাহলে এই ইকুয়েশনের একটা বীজ, কিন্তু x = -1 এই ইকুয়েশনের একটা বীজ নয়। এবার তাহলে আমাদের কাছে মধ্যে ব্যাপার যেটা থাকলো, যেটা হচ্ছে fx = 0 এই ইকুয়েশনের যদি x = আলফা একটা সলিউশন হয়, তাহলে f আলফা = 0 হবে। এরকম পজিশনে এতদূর জানার পর যখন প্রাচীনকালে ম্যাথামেটিশিয়ানরা আবার ইকুয়েশন নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন, তখন তারা দেখলেন যে ইকুয়েশনগুলোকে x - আলফা × x - বিটা = 0 এরকম ফর্মেও সাজিয়ে রাখা যাচ্ছে, যেখান থেকে a আলফা আর বিটা এই দুটো বীজ তৈরি হচ্ছে বা এই দুটো বীজ বেরোচ্ছে। এবার যখন এখানে আলফা এবং বিটা অবশ্যই রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা। এবার এখানটায় এই সমস্ত ইকুয়েশন নিয়ে কাজ করতে করতে তারা এসে দাঁড়ালেন এরকম একটা জায়গায়, যেখানে x = +1। সেখান থেকে তারা ইকুয়েশন থেকে সলভ করে পাচ্ছেন x = +-1। এটাতে কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে আমি x এর যেটা ভ্যালু পেলাম, সেটা একটা +1 একটা -1 এবং দুটোই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা যখন আমি এখানে বসাবো, তখন LHS = RHS হবে, মিলে যাবে, আমার কোনো ঝামেলা নেই। কিন্তু তারা আটকালেন এরকম একটা জায়গায়, যেখানে x² + 1 = 0 বা x² = -1।
এমন কোনো বাস্তব সংখ্যা বা এমন কোনো সংখ্যা যতদিন মানে যেটা নিয়ে বা যেটা তাদের কাছে পরিচিত সংখ্যা ছিল সেই সংখ্যা নিয়ে তাদের এমন কোনো সংখ্যা তারা পেলেন না যেটাকে স্কোয়ার করে -1 এর সমান পাওয়া যাচ্ছে, যেটাকে স্কোয়ার করে -1 পাওয়া যাচ্ছে। তখন তারা কি করলেন, তাদের ভাবনাচিন্তা সেখানটায় গিয়ে থেমে গেল। তারা ভাবতে শুরু করলেন এমন কি সংখ্যা আছে যেটাকে স্কোয়ার করলে -1 হয়, এমন কি সংখ্যা আছে যেটাকে স্কোয়ার করলে -1 হয়। এই করতে করতে তারা এখান থেকে অরিজিনাল প্রসিডিওরে পেলেন এরকম একটা জিনিস √-1। এইটাকে নাম দেওয়া হলো I ফর আয়োটা, IOTA, এটা স্মল ফর্মে নাম দেওয়া হলো I। যখন এই জায়গাটা নাম দেওয়া হলো I, তখন তারা এই ধরনের সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর মধ্যে I আছে তাদেরকে বলতে শুরু করলেন ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এবার এই সমস্ত কাল্পনিক সংখ্যার মধ্যে যেটাকে স্কোয়ার করলে 1 পাওয়া যাবে, যেটাকে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে, যেটাকে স্কোয়ার করলে আরও অন্য কিছু পাওয়া যাবে, এরকম সংখ্যাগুলো নিয়ে তখন যারা ভাবনা চিন্তা শুরু করলেন তখন ইন জেনারেল তারা দুটো ভাগে ভাগ করে নিলেন, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। ইন জেনারেল ভাগ করে নিলেন, কিন্তু তারপরে দেখা গেল যে কোনো বাস্তব সংখ্যা 3, যে কোনো বাস্তব সংখ্যা সেটাকেও কিন্তু এরকমভাবে 3 + 0 × I এই ফর্মে লেখা যাচ্ছে। তার মানে কি, এই আমি একটা বাস্তব সংখ্যা নিয়ে শুরু করলাম, সেটাকেও কিন্তু একটা অবাস্তব সংখ্যা তাকে নিয়ে লেখা যাচ্ছে। এইভাবে ভাবনা চিন্তা করতে করতে ইন জেনারেল ফর্মে তারা আসলেন এরকম একটা জায়গা যেখানে আসছি x + I × y, যেখানে x এবং y দুটোই রিয়েল নাম্বার। এই ধরনের সংখ্যা যখন তারা পেলেন তখন এই ধরনের সংখ্যাগুলোকে তারা নাম দিলেন কমপ্লেক্স নাম্বার। সেটাকে ইন জেনারেল লেখা হলো z দিয়ে, z = x + iy, where x and y both are real numbers। এবার দেখো, এই যে আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে শুরু করলাম, এখানটার দুটো পার্ট থাকছে। ইন জেনারেল এটা পার্ট আর এটা পার্ট, এটাকে বলা হচ্ছে রিয়াল পার্ট আর এটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা রিয়াল আর এটা ইমাজিনারি। এই যে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট থাকছে, যে কোনো রিয়াল সংখ্যাকে, যে কোনো বাস্তব সংখ্যাকে আমি এই দুটো পার্টের মতো করে যোগফল আকারে লিখতে পারবো। তাই জন্য যে কোনো সংখ্যা, আমরা যত সংখ্যা নিয়ে কাজ করছি, যে কোনো সংখ্যাই একটা করে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। যে কোনো সংখ্যাকেই আমরা এরকম ফর্মে 3 = 3 + 0I এই ফর্মে লিখতে পারবো। তাই জন্য যে কোনো সংখ্যা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। স্পেশালি দেখতে গেলে একটা রিয়েল নাম্বার যে সিস্টেম নিয়ে আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি, এতদিন পর্যন্ত জেনে এসেছি, সেই রিয়েল নাম্বারটা হচ্ছে একটা স্পেশাল ধরনের কমপ্লেক্স নাম্বার যেখানে ইমাজিনারি পার্টটা শূন্য হয়ে যাচ্ছে। ইমাজিনারি পার্টের মধ্যে যে কোএফিসিয়েন্টটা আমি দেখেছি y, সেটাকে যখন শূন্য করে দিতে পারছি তখনই আমি শুধুমাত্র পিওরলি রিয়াল বা রিয়াল পার্ট পাচ্ছি। আর যখন xটা 0 হয়ে যাচ্ছে, যখন x 0 হয়ে যাচ্ছে, z = পড়ে থাকছে শুধুমাত্র iy, তখন এই ধরনের সংখ্যাকে আমরা বলছি পিওরলি ইমাজিনারি সংখ্যা। তাহলে একটা পাচ্ছি রিয়াল নাম্বার যখন ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর একটা পাচ্ছি পিওরলি ইমাজিনারি সংখ্যা যখন রিয়াল পার্টটা 0 হয়ে যাচ্ছে। এই দুটো জ্ঞানের উপর ভিত্তি করে আমরা আজকের যেটুকু পড়া সেটুকু শুরু করব। আরেকবার বলি, আজকের পড়ার মধ্যে কি, এতদূর যা পড়ালাম তার মধ্যে কি থাকলো? সিম্পল, I হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার যেটা হচ্ছে √1। I হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার যেটা হচ্ছে √1, আর z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটাকে সাধারণভাবে লেখা হয় x + iy, x and y both are real numbers। এবার এই যে আমি I পেলাম আর এই যে z পেলাম, এইটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এই যে আমি x + iy এই যে লিখলাম, এইটা দিয়ে আমাদের কমপ্লেক্স নাম্বার ইন্ডিকেট হচ্ছে। এবার ভেবে দেখো, x এর জায়গায় যদি আমি 3 বসাই আর y এর জায়গায় যদি 4 নিই, তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা পাবো সেটা হচ্ছে z = 3 + 4i। আবার x যদি 3 আর y যদি -4 নিই, তাহলে এখান থেকে z যে কমপ্লেক্স নাম্বার পাবো সেটা হচ্ছে 3 - 4i। তাহলে এই x এবং y এর ভ্যালু
এবং এর সাইন, এই দুটোর উপর নির্ভর করছে কোন ধরনের আমি কমপ্লেক্স নাম্বার পেতে চলেছি। ওই জন্য এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবেও লেখা হয় এক্স কমা ওয়াই, মানে এটাকে লিখব 3,4 আর এটাকে লিখব 3,-4। এটাকে বলা হয় অর্ডার পেয়ার, মানে এটা অল্টার করা যাবে না, মানে এক্সের জায়গায় এক্সই থাকবে, ওয়াই জায়গায় ওয়াই থাকবে। বাঁ দিকে আমি যেটা প্রথমে লিখেছি সেটা রিয়াল পার্টকে ইন্ডিকেট করবে, আর ডান দিকে যেটা লিখেছি সেটা ইমাজিনারি পার্টের কোভিশনটাকে ইন্ডিকেট করবে। তাহলে 3,-4 আর 3,4 এরকমভাবে লেখা যায়। এবার ভেবে দেখো, এই ধরনের জিনিস আমরা কোথায় দেখেছিলাম? এই ধরনের জিনিস আমরা দেখেছিলাম ক্লাস 9-10-এ গ্রাফ করতে গিয়ে। তাহলে এখানেও কি গ্রাফ করা যাবে? এখানেও একটা একই রকমভাবে আমরা একটা গ্রাফ প্লটিং করতে পারবো, একই রকমভাবে এর পজিশন আমরা প্লট করতে পারবো। সেই যে পজিশন আমরা প্লট করতে পারি বা সেই যে পজিশন আমরা প্লট করেছি সেটাকে বলা হয় অর্গান ডায়াগ্রাম বা অর্গান প্লেন। যে প্লেনে আমি গ্রাফটা প্লট করতে চলেছি সেটা হচ্ছে অর্গান প্লেন। আর এখান থেকে যখন আমি প্লট করার পর যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অর্গান ডায়াগ্রাম। সাধারণভাবে এখানে আমরা 2D মতো করে আমরা দুটো অ্যাক্সিস ভেবে নিচ্ছি। যেটা 9-10-এ পড়েছো সেখানে এটা ছিল এক্স অ্যাক্সিস আর এটা ছিল ওয়াই অ্যাক্সিস। আমরা যেটা নিয়েছি জেড ইকুয়াল টু যদি জেনারেলি এক্স কমা ওয়াই বা এক্স প্লাস আই ওয়াই, এটার মধ্যে এক্স হচ্ছে রিয়াল পার্ট আর ওয়াইটাকে আমি আসি ইমাজিনারি কোভিশন, তাহলে এটাকে আমরা বলবো রিয়াল অ্যাক্সিস আর এটাকে বলবো ইমাজিনারি অ্যাক্সিস। এবার এটার মধ্যে যেমনভাবে আমরা করেছিলাম এই ভাগ করা থাকবে আর এখানে এরকমভাবে ভাগ করা থাকে। আমি যদি 3+4i এটা নিয়ে কাজ করি তাহলে অর্ডার পেয়ার তৈরি হবে 3,4, তাহলে এখানে 1 2 3 আর এখানে 1 2 3 4। এই যে আমি পেলাম, এটা পেলাম জেড 3,4 বা 3+4i, এর পজিশন হলো এই জায়গাটা। একই রকমভাবে যদি আমরা 3-4i নিয়ে কাজ করি, 3-4i, তাহলে কি হবে 1 2 3 এখানটায় আর এখানে 1 2 3 4 এখানটায়, তাহলে এটা হয়ে গেল Z1। আমি সেটা লিখলাম 3,-4 বা 3-4i। তাহলে এই ধরনের এটা হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, এই কমপ্লেক্স নাম্বারের অর্গান প্লেনে তার পজিশন ইন্ডিকেট করা হলো। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ নয়, জাস্ট জানিয়ে রাখা হলো যে এরকমভাবে কাজটা করা যেতে পারে। এবার এখান থেকে আসছি এই অর্ডার পেয়ারের কনসেপ্ট থেকে আসছি। একটা কমপ্লেক্স নাম্বার জেড আর একটা কমপ্লেক্স নাম্বার Z1 দিলাম, একটা কমপ্লেক্স নাম্বার জেড আর একটা কমপ্লেক্স নাম্বারকে দিলাম Z1। একে এর কনজুগেট বলবো, একে এর কনজুগেট বলবো, অনুবন্ধী বলবো। কখন? যখন এই যে আমরা গ্রাফটা ড্র করেছিলাম, এটা রিয়েল অ্যাক্সিস ছিল আর এটা ইমাজিনারি অ্যাক্সিস ছিল। এই রিয়েল অ্যাক্সিসের রেসপেক্টে যখন একটা পয়েন্ট আর অন্য পয়েন্টটা একে অপরের ইমেজ তৈরি করবে, একে অপরের ইমেজ হবে, তখন সেই দুটোকে একে অপরের কনজুগেট বলবো। কেমন ছিল ব্যাপারটা? এখানে বলি, এখানে ছিল হচ্ছে এটা ছিল 1 2 3 আর এখানে ছিল 1 2 3 4। এখান থেকে এই ডিস্টেন্সটা 4 আর এখান থেকে এই ডিস্টেন্সটা 3। আবার এখানে ছিল 1 2 3 4, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা 4। এবার ভেবে দেখো, এইটা যদি একটা আয়না হয় তাহলে এর রিফ্লেকশনটা কোথায় পড়বে? এর সমদূরত্বে এদিকে এসে পড়বে। তাহলে এই যে 4, এই যে 4, তাহলে এটার রিফ্লেকশন তৈরি হলো এখানটায়। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যেটা জেড এবং Z1 বলেছিলাম, সেই দুটো হচ্ছে একে অপরের কনজুগেট। জেড এবং Z1কে একে অপরের কনজুগেট কখন বলবো? যখন এরা একে অপরের ইমেজ তৈরি করবে উইথ রেসপেক্ট টু দি রিয়াল অ্যাক্সিস। এবার এই কনজুগেট, তাহলে আমি এই কনজুগেট বের করার জন্য কি তাহলে আমাকে শুধুমাত্র সবসময় একটা ডায়াগ্রাম ড্র করেই তৈরি করতে হবে? না, সেটার জন্য ওরকম কোনো ব্যাপার নেই। আমরা কি করব? ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তোমাদের কাছে যখন একটা কনজুগেট বের করার জন্য একটা কমপ্লেক্স নাম্বার দেবে, তখন সেটাকে এটার সঙ্গে কম্পেয়ার করবে।
ধরা যাক আমি একটা উদাহরণ নিই 3 + 4i, তাহলে এক্স কত, x = 3 আর y = 4। এবার এর যখন আমি কনজুগেট বের করব z1, এর যখন আমি কনজুগেট বের করব তখন কি করব, x এবং y এর যেটা ভ্যালু এবং যে সাইন আছে, যে ভ্যালু এবং যে সাইন আছে সেটাকে ঠিক জায়গায় ঠিকঠাক রাখবো, একই রাখবো, এবং মাঝখানে যে সাইন আছে সেটাকে শুধু উল্টো করে দেবো। মানে এখানে যদি প্লাস থাকে সেটাকে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। তাহলে এটাকে যদি আমি করি তাহলে 3টাকে 3 রাখলাম, এখানে -i করে দিলাম, আর এখানে 4 রাখলাম, তাহলে আলটিমেটলি 3 - 4i এটা হলো এই z এর কনজুগেট। তার মানে z1 হয়ে যাবে হচ্ছে z1 আর z এক হলো একে অপরের কনজুগেট। এই কনজুগেটকে আমরা z বার দিয়ে লিখি, মাথার উপরে একটা বার, সেই z বার দিয়ে লিখি। তাহলে z এবং z বারকে আমরা কখন কনজুগেট বলবো, যখন তার x এবং y একই থাকবে কিন্তু তাদের মধ্যে যে মাঝখানে যে সাইনটা ছিল সেই সাইনটা শুধু উল্টে যাবে, 3 + 4i সেটার জায়গায় 3 - 4i, তাহলে এখানে একে অপরের কনজুগেট বলবো। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে আমি যদি এই z বার নিয়ে কাজ শুরু করি এবং একে যদি আবার কনজুগেট করি তাহলে ঘুরে আমি এখানটা এসে পৌঁছাবো। যেমন করে বলি এটা হচ্ছে z বার নিয়ে কাজ করেছিলাম, z বার = z1, এখানে x হচ্ছে 3 আর y হচ্ছে 4, এখানে মাইনাস আছে, তাহলে z বার নিয়ে আমি কাজ করব, z বারের মাথার উপরে আরেকটা বার, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 3, মাইনাসটা হয়ে গেল প্লাস, আর একটা হয়ে গেল হচ্ছে 4i। এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা একটু করার ব্যাপার আছে যে আমি জাস্ট সাইনটাকে অপোজিট করে দিলাম। তাহলে দেখো এখানটা 3 + 4i, আমি এখান থেকে শুরু করে দিলাম, সেখানে গিয়ে পৌঁছলাম, তাহলে এখানে পাওয়া গেল z। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি যে z বার তার মাথার উপরে যদি বার দিয়ে একবার, মানে যেটা কনজুগেট পেয়েছি তার যদি আমি একটু কনজুগেট করি তাহলে ঘুরে আমি ওই পুরনো কমপ্লেক্স নাম্বারটাই পাবো। আশা করি বোঝানো গেল। কনজুগেট তো তাহলে কি বললাম, কনজুগেট হচ্ছে যে দুটো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আছে সেই দুটো রিয়েল এবং ইমাজিনারি পার্টকে ঠিক রেখে মাঝখানে সাইনটাকে শুধু উল্টে দেওয়া, সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট তৈরি হওয়া। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব বা বলবো সেটা হচ্ছে মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড। মড অ্যান্ড অ্যামপ্লিটিউড। মডুলাসটা কি, আমরা এই যে ডায়াগ্রাম ড্র করেছিলাম, এই ডায়াগ্রামের এখানে পেয়েছিলাম x, y, মানে এখানে এত দূর পর্যন্ত x, আর তারপরে এখানে এই করে ঘুরে গিয়ে y ডিস্টেন্সে পেয়ে, তাহলে এটা x আর এটা y, এই ডিস্টেন্সে পেয়ে এখানে আমি z = একটা কমপ্লেক্স নাম্বার পেয়েছি। তাহলে z = x + iy, এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কাজ শুরু করেছি। মডুলাস হচ্ছে এই পয়েন্ট থেকে মূলবিন্দুর দূরত্ব, এই পয়েন্ট থেকে মূলবিন্দুর দূরত্ব, মানে যে পয়েন্টটা আমি অর্গান ডায়াগ্রামে ড্র করলাম সেই পয়েন্ট যেখানে পজিশন পেলাম সেই পজিশন থেকে মূলবিন্দুর দূরত্ব হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করছি তার মডুলাস। মডুলাসটাকে লেখা কীভাবে হয়, মডুলাসটাকে mod z এরকমভাবে লেখা হয়, অথবা সিম্পলি mod z এইভাবেও লেখা হয়। তাহলে এটা কি হবে, এই ডিস্টেন্সটাকে ধরলাম এটা হচ্ছে r, তাহলে দিস ইজ ইকুয়াল টু r। এবার যদি তাই হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ তৈরি হলে এটা ভূমি হচ্ছে তথাকথিতভাবে ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে y, তাহলে r² দাঁড়িয়ে যাবে, তাহলে r² দাঁড়িয়ে যাবে x² + y², বা r দাঁড়াবে পজিটিভ স্কোয়ার রুট অফ x² + y²। তাহলে মডুলাস অফ z হচ্ছে √x² + y²। বোঝা গেল? আবার বলি, মড z বলতে আমরা লিখি কিভাবে, mod z লেখা যেতে পারে, অথবা মড z এরকম দুটো দাগের মধ্যে মড যেভাবে লিখি আমরা সেটা z = লেখা যেতে পারে। ইন্ডিকেট করা হয় r দিয়ে, এবং এই rটা কি, rটা হচ্ছে যে কোনো একটা প্লেনে, অর্গান প্লেনে যে পজিশন পাবো আমি z এর, সেই z এর পজিশন থেকে মূলবিন্দুর দূরত্ব হচ্ছে r, সেটাকে ইন্ডিকেট করা হয় √x² + y² দিয়ে। x আর yটা কি, যদি x + iy কমপ্লেক্স নাম্বারটা হয় তাহলে তার মডুলাস হচ্ছে √x² + y²। এবার আসছি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউড কীভাবে লেখা হয় amp of z। এটা কি, এটা হচ্ছে
পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে এই যে আমি ডিস্টেন্সটা পেয়েছিলাম এর অ্যাঙ্গেলটা কত, কোন অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেল যদি আমি দেখি এটাকে নাম দিলাম থিটা, তাহলে এটা ইকুয়াল টু হবে থিটা। এবার থিটাটা আমি কীভাবে বের করবো, কীভাবে বার করা হবে থিটা? যদি এই জায়গাটা থিটা হয় তাহলে ভেবে দেখো আর বাই এক্স, সরি এক্স বাই আর, এক্স বাই আর কী হবে? এক্সটা হচ্ছে এই থিটা কোণের রেসপেক্টে ভূমি, আর এটা হচ্ছে আর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কস, তাহলে এটা দাঁড়িয়ে গেল হচ্ছে কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, আর সিমিলারলি ওয়াই ইকুয়াল টু পাবো আর সাইন থিটা। এবার এই দুটো যদি ভাগ করি তাহলে আমি পাবো, দুটোকে ভাগ করলে আমি পাবো ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে আমি যদি থিটা চাই তাহলে সেখান থেকে আমি কি পাবো, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে থিটা, থিটার জায়গায় লিখলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে অ্যাম্পলিটিউড অফ জেড। তাহলে অ্যাম্পলিটিউড অফ জেডটা কী পেলাম, সেটা হচ্ছে পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল করবে এই স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনের সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাম্পলিটিউড অফ জেড, সেটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি ইনভার্স ফাংশন নিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে এই জায়গাটাতে দেখো, তখন তাহলে এই জায়গাটা নিয়ে ভাববে আমার এমন একটা ভ্যালু হবে ট্যানের ওয়াই বাই এক্স করে, এমন একটা ভ্যালু হবে যে ভ্যালুটার সঙ্গে ট্যান ভ্যালু আমি মিলিয়ে দেখবো, যে অ্যাঙ্গেলের জন্য ট্যান ভ্যালুটা মিলবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড অফ জেড। উদাহরণ দিয়ে বলি, যে ধরা যাক ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1 হয়েছে, মানে ওয়াই আর এক্স সমান, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু পাওয়া গেছে 1, ট্যান থিটা পাওয়া গেছে 1, তাহলে 1টা ট্যানের কোন ভ্যালুর জন্য 45 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাম্পলিটিউড অফ জেড সেটা ইকুয়াল টু আমি লিখবো 45 ডিগ্রি। এখানে আরেকটু জিনিস বলার আছে, এখানে আরেকটু জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিতে ক্লাস 11-এ তোমাদের পড়ানো হয়েছে যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos 2n পাই প্লাস থিটা। যদি এটা হয় তাহলে দেখা যাক cos থিটার জায়গায় আমরা যে cos থিটা ওখানে লিখলাম তার জায়গায় আমি এটাও লিখতে পারি, কিন্তু আমাদের এটা যদি লিখি তাহলে এখান থেকে ট্যান 2n পাই প্লাস থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স এরকম একটা জায়গায় জিনিস বেরোবে। তাহলে থিটা ইকুয়াল টু বেরোবে হচ্ছে 2n পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এরকম একটা জায়গা। যদিও এই জায়গাটা আমরা এখন পর্যন্ত নিয়ে ভাববো না, একটু পরে যখন আমরা এটা ভাবনা চিন্তা করে নেবো বা শিখে যাব তখন এটা নিয়ে ভাববো। কিন্তু এখান থেকে আমাকে মানে তাহলে আমি অ্যাম্পলিটিউড বলতে কোনটাকে বলবো, মনে রাখবে যখন থিটার ভ্যালুটা মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাইয়ের মধ্যে থাকবে শুধুমাত্র সেটাকেই প্রিন্সিপাল ভ্যালু বলা হবে এবং সেটাকেই অ্যাম্পলিটিউড অফ জেড হিসাবে আমরা ইন্ডিকেট করব। কোথায় আছি সেটার বেসিসে ইন্ডিকেট করব, কত ডিগ্রি হবে সেটা আমরা সেই বেসিসে ইন্ডিকেট করব। তার জন্য আমাকে এইভাবে একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। সেই ডায়াগ্রাম ড্র করে আমরা দেখব, পরবর্তী যখন আমি উদাহরণ দিয়ে দেখাবো তখন আমি এই জায়গাটা আরও ভালোভাবে বলবো যে আমরা একটা ডায়াগ্রাম ড্র করব, সেই ডায়াগ্রামের উপর বেস করে থিটার ভ্যালুটা কত হতে পারে সেটা আমরা ইন্ডিকেট করব। এবার এখান থেকে আসছি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে অ্যাম্পলিটিউড এবং মডুলাস ফর্মে লেখা যায় বা মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম বলা হয়, সেই ফর্মে লেখা যায়। কীভাবে লেখা যায়? যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে আগেই বললাম এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হবে। তাহলে এটা যদি রিপ্লেস করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, আর কমন নিয়ে cos থিটা প্লাস আই সাইন থিটা। এই যে ফর্মে লিখলাম জেডটাকে, এখান থেকে শুরু করে আমি জেড ইকুয়াল টু আর cos থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে লিখলাম। এই যে ফর্মে লিখলাম এটাকে বলা হয় মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে একটা জটিল রাশিকে
তার মডুলাস এবং তার অ্যামপ্লিটিউড দিয়ে জাস্ট এরকমভাবে ফর্মে লিখলেও সেটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, সেটা একটা কমপ্লেক্স নাম্বার বোঝাবে। এবার এই জায়গা থেকে যখন একটা ইয়েকে আমরা তোমাদের যখন বলবে যে এটাকে একটা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে প্রকাশ করো, তখন কিভাবে করবে? আচ্ছা, সেটা বলার আগে আমি মডুলাস আর অ্যামপ্লিটিউড কীভাবে বের করব প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিই। z equal to √3 মাইনাস i, এটার মডুলাস এবং অ্যামপ্লিটিউড বের করতে বলেছে, এর মড বের করতে বলেছে আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। প্রথমে আমরা কি করব? সিম্পলি প্রথমে আমরা এটাকে z equal to x plus iy এটার সঙ্গে তুলনা করে নেব। z equal to x plus iy এটার সঙ্গে তুলনা করব। তুলনা করলে কি দাঁড়াবে? x equal to পাবো √3 আর y equal to পাবো -1। ঠিক আছে, সিম্পল কম্পেয়ার, x তার সঙ্গে √3 আর y এর সঙ্গে হচ্ছে -1। যদি অসুবিধা হয় এটাকে ছোট্ট করে এভাবে লিখে নাও, √3 প্লাস এই -1 ইন্টু i, তাহলে x প্লাস i ইন্টু i, তাহলে x হচ্ছে এটা আর y হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসছি এখান থেকে মডুলাস, তাহলে মড জেড কী দাঁড়াবে? সূত্র ছিল √x² প্লাস y², তার মানে √3 প্লাস 1, তার মানে √4 মানে হচ্ছে 2। এই ছিল সূত্র আমার। তাহলে মড জেড ইকুয়াল টু পাওয়া গেল 2। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার নিয়ে আমি শুরু করলাম √3 - 1, এটার মডুলাস হলো 2। এবার আসছি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বের করার আগে আমাদেরকে দেখে নিতে হবে এই যে আমি কমপ্লেক্স নাম্বারটা পেয়েছি, সেই কমপ্লেক্স নাম্বারকে যদি আমি অর্ডার পেয়ার হিসাবে লিখি তাহলে কি পাবো? √3, -1। এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত আছে? সাধারণভাবে এই পয়েন্টটা x পজিটিভ y নেগেটিভ, তাহলে x পজিটিভ y নেগেটিভ এখানে কোনো একটা জায়গায় থাকবে, যেখানেকার x হচ্ছে √3 আর y হবে হচ্ছে 1। যদি এটা হয় তাহলে অ্যামপ্লিটিউড কি হওয়া উচিত? তাহলে তার অ্যামপ্লিটিউড হওয়া উচিত এই জায়গাটা, কিন্তু না, আমরা সব সময় মাপবো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে এটা হবে হচ্ছে এইরকমভাবে এতটা। এবার তোমরা যেভাবে খুশি সেভাবে বের করতে পারো। এইটা যে এইটুকুটা যদি বের করতে যাও তাহলে এইটুকুটা বের করে সেখান থেকে 360 ডিগ্রি বাদ দিয়ে 360 ডিগ্রি সেটা বাদ দিয়ে দাও, কিংবা এই পুরোটা যদি বের করতে চাও তাহলে সেই পুরোটা বের করতে পারো। আরেকবার বলছি, এই যে কমপ্লেক্স নাম্বার পেলাম, এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা অর্ডার পেয়ার হিসেবে লিখি তাহলে দাঁড়াবে হচ্ছে √3 আর -1, √3 আর -1, তার মানে এক্সটা হচ্ছে পজিটিভ আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ। যদি আমাদের মতো করে ভাবি এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে এসে পৌঁছায়, তাহলে এখান থেকে গুনতে গুনতে আমি এখানে √3 পেয়েছি, তাহলে এইটুকুটা হচ্ছে √3, আর এখান থেকে গুনতে গুনতে আমি 1 পেয়েছি, এইটুকুটা 1। এবার এই যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হচ্ছে আমাকে অ্যামপ্লিটিউড বের করতে হবে। আমি বারবার বললাম পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, তাহলে পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান হচ্ছে এদিকটা, এই এত বড়টা হচ্ছে এর অ্যামপ্লিটিউড হওয়া উচিত। এবার এই এতটা যে তুমি যে কোনোভাবে বের করতে পারো, এইটুকুটা এখান থেকে শুরু করে এতটা হচ্ছে 270 ডিগ্রি, তাহলে 270 এখানে হয়ে গেল, প্লাস এইটুকুটা এটা এমনভাবে করতে পারো, অথবা এইটুকুটা নিয়ে বের করে পুরোটা হচ্ছে 360, তার থেকে এইটুকুটা বাদ 360 মাইনাস এই অ্যাঙ্গেলটা এইভাবে ধরেও করতে পারো, যেভাবে খুশি। আমি 360 মাইনাসটা নিয়ে করছি। যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে তাহলে এটা হচ্ছে 360 মাইনাস থিটা। এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীত এটা হচ্ছে লম্ব, তাহলে এটা আমাকে 1 হচ্ছে লম্ব, আর এটা তাহলে ভূমি হয়ে গেল, তাহলে লম্ব বাই ভূমি যদি করি tan 1/√3, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3 ইকুয়াল টু tan এর যে ভ্যালুটা হবে tan 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি।
তাহলে আমি আমার ক্ষেত্রে যে অ্যামপ্লিটিউড অফ জেড পাবো, তাহলে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড কী পাবো, এ এম পি জেড ইকুয়াল টু হচ্ছে 360 মাইনাস 30 ডিগ্রি মানে 330 ডিগ্রি। যদি উল্টো দিকটা দিয়ে করি, এটা তাহলে √3 আর এটা হচ্ছে 1, আমি চাইছি এই অ্যাঙ্গেলটা নিতে, ধরলাম এটা ফাই অ্যাঙ্গেল, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1। এই অ্যাঙ্গেলটা যদি ফাই অ্যাঙ্গেল হয়, তার বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, tan phi ইকুয়াল টু লম্ব √3/1, তার মানে শুধু √3। এবার tan এর কোন ভ্যালু √3, tan 60 ডিগ্রি, তাহলে phi ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে phi ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এবার এত দূর পর্যন্ত আমি পেয়েছিলাম 270 ডিগ্রি, তার সঙ্গে phi যোগ করতে হবে, তাহলে 270 প্লাস phi, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু হচ্ছে 270 প্লাস phi মানে 60 ডিগ্রি সমান 330 ডিগ্রি। তাহলে দুক্ষেত্রেই আমি এক জায়গায় পৌঁছাবো, উত্তর একটাই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি হয় 360 থেকে আমি থিটাকে বাদ দেবো, অথবা 270কে ঘুরে এসে 270-এর সঙ্গে phi যোগ করব। যেরকমভাবে তোমাদের মনে হবে, যেরকমভাবে তোমাদের সহজভাবে পারবে, যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে। এই জায়গাটাকে যদি আরেকবার দেখানোর দরকার হয়, তাহলে আমি আরেকবার বলছি, এই জায়গাটা একটু বেশি দাগ পড়ে গেছে, আরেকবার বলি। আমার কাছে এখান থেকে গুণে আমি x পেয়েছিলাম √3 আর এখানটায় পেয়েছিলাম হচ্ছে 1। এবার এটাকে এদিকে নিয়ে এসেছিলাম আর এটা ছিল এরকম, এইটাকে ধরেছিলাম থিটা, এটাকে ধরেছিলাম ফাই। আমি বের করতে চাইছিলাম দুভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 360 এসে তার থেকে এইটুকুটা বাদ দেবো, তাহলে 360 মাইনাস থিটা একভাবে হতে পারে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি 270 আনবো, তার সঙ্গে এইটুকুটা যোগ করব, তাহলে 270 প্লাস ফাই এভাবেও হতে পারে। আমি থিটা আর ফাইয়ের জন্য কি করেছি, যখন আমি থিটা নিয়ে কাজ করছিলাম তখন থিটার বিপরীতে বাহুটা যেটা ছিল 1, এই বাহুটা ছিল, এটা হয়ে গেল লম্ব আর এটা হয়ে গেল ভূমি। তখন tan থিটা ইকুয়াল টু পাওয়া গেল 1/√3 মানে tan 30, সেটা থিটা ইকুয়াল টু 30, তাহলে 360 থেকে 30 বাদ দিয়ে 330 এটা পাওয়া গেল। যখন যদি আমি 360 মাইনাস করে করি, আর যদি প্লাস করে করতে চাই, তাহলে আমার কাছে পেয়েছিলাম ফাইয়ের বিপরীতে ছিল এই বাহুটা সমান, তাহলে এটা √3, এটা লম্ব, আর ফাইয়ের সঙ্গে যেটা আছে এটা 1, এটা ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি √3/1, তাহলে এখান থেকে পাওয়া গেল tan 60 ডিগ্রি মানে ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে যখন আমি 270-এর সঙ্গে যোগ করলাম, গিয়ে দেখলাম 330 পাচ্ছি, ঘুরে একই জিনিসই পেলাম। তাহলে মডুলাস আর অ্যামপ্লিটিউড যদি আমি বের করে নিতে পারি আলাদা করে, তাহলে এটাকে মডুলাস এবং অ্যামপ্লিটিউড ফর্মে যদি লিখতে হয় আমাকে, তাহলে কি করে করব, মডুলাস এবং অ্যামপ্লিটিউড ফর্মে যদি লিখতে হয়, ইন মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড ফর্ম, কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু কি ছিল, r cos থিটা প্লাস i sin থিটা। আর কত বেরিয়েছিল, r বেরিয়েছিল 2, তাহলে 2 cos 330 ডিগ্রি প্লাস i sin 330 ডিগ্রি। এই যে আমি পেলাম, এইটাকে এই যে ফর্মে লিখলাম, এই ফর্মে লেখাটাকে বলা হয় মডুলাস এবং অ্যামপ্লিটিউড ফর্ম। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি মডুলাস এবং অ্যামপ্লিটিউড ফর্মে প্রকাশ করতে হয়, তাই তার জন্য মডুলাস বের করতে হবে, অ্যামপ্লিটিউড বের করতে হবে, যে কোনো একটা পদ্ধতিতে বের করে তারপরে সেটাকে এই ফর্মে লিখতে হবে, 2 × cos থিটা প্লাস cos 330 ডিগ্রি প্লাস i × 330 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে দ্যাট কমপ্লেক্স নাম্বার। বেশ, এটা একটা গেল। এবার আসছি সাম প্রপার্টিজ। এক ইকুয়ালিটি প্রপার্টি, দুটো কমপ্লেক্স নাম্বার কখন সমান হবে। ধরে নিচ্ছি দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা z1 আর একটা আছে হচ্ছে z2। এই দুটো কমপ্লেক্স নাম্বার কখন সমান হবে,
আমাদের সুবিধার জন্য এটা ধরলাম x1 প্লাস আই y1 আর এটা হচ্ছে x2 প্লাস আই y2। যদি এই দুটো সমান হয়, ভালোভাবে ব্যাপারটা বুঝবে, যদি এই দুটো সমান হয় তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা আলাদা করে সমান হবে আর ইমাজিনারি পার্টটা আলাদা করে সমান হবে। মানে x1 ইজ ইকুয়াল টু x2 হবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ y1 ইজ ইকুয়াল টু y2 হবে। আলাদা করে সমান হবে, দুটোকে আলাদা করে সমান হতে হবে, তবেই দুটো মিলে কমপ্লেক্স নাম্বার দুটো সমান হতে পারবে। রিয়েল পার্টটা আলাদা করে সমান হলো, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা আলাদা করে সমান হলো আর ইমাজিনারি পার্টটা আলাদা করে সমান হলো, তবেই আমি বলবো যে এই দুটো কমপ্লেক্স নাম্বার একে অপরের সঙ্গে সমান। উল্টো দিকে যদি দুটো রিয়েল পার্ট সমান হয় এবং দুটো ইমাজিনারি পার্ট সমান হয় তাহলে আমি বলবো এই দুটো কমপ্লেক্স নাম্বার একে অপরের সঙ্গে সমান। উদাহরণ হিসেবে দিই, ধরা যাক 3 প্লাস 4i, এর সঙ্গে আমি a প্লাস ib, এই দুটো কমপ্লেক্স নাম্বার বলছে একে অপরের সঙ্গে সমান। যদি একে অপরের সঙ্গে সমান হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারছিলাম যে রিয়েল নাম্বারটা আলাদা করে, রিয়েল পার্টটা আলাদা করে সমান। রিয়েল পার্ট কোথায় কোথায় আছে? এখানে a আর 3 রিয়েল পার্ট, তাহলে a ইকুয়াল টু 3 হলো। আর ইমাজিনারি পার্ট b আর 4, তাহলে b ইজ ইকুয়াল টু 4। যদি আমার কাছে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলেই আমি এই ইকুয়াল টুটা লিখতে পারবো, নচেত আমি এই ইকুয়াল টুটা লিখতেই পারছি না। উল্টো দিকে বলি, যদি এটা জানি আমি যে এর মান 3 আর বি এর মান 4, তাহলে আমি বলবো যে এই কমপ্লেক্স নাম্বার আর এই কমপ্লেক্স নাম্বার সমান, নতুবা নয়। আরেকটা উদাহরণ দিই, দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা হচ্ছে x প্লাস আই ওয়াই আর একটা হচ্ছে a প্লাস আই বি। আমাকে দেখতে হবে শর্তটা কি যাতে এই দুটো কমপ্লেক্স নাম্বার সমান। শর্তটা কি? ধরে নিলাম এই দুটো কমপ্লেক্স নাম্বার সমান, তাহলে কি বলছিল যে এই দুটো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট আলাদা করে সমান হবে, তার মানে x ইকুয়াল টু a হবে, আর ইমাজিনারি পার্ট আলাদা করে সমান হবে, তার মানে y ইকুয়াল টু b হবে। তাহলে আমি যদি জানি বা আমি যদি দেখাতে পারি যে এই কন্ডিশন থাকছে, তাহলে আমি বলতে পারবো যে এই দুটো কমপ্লেক্স নাম্বার একে অপরের সঙ্গে সমান, নচেত দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে সমান নয়। এরপরে যদি দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে যোগ করি, বিয়োগ করি, মাল্টিপ্লিকেশন করি বা ডিভিশন করি, রেজাল্ট হিসাবে আমি সবসময় একটা কমপ্লেক্স নাম্বারই পাবো। দুটো কমপ্লেক্স নাম্বারকে আমি যোগ করছি, z1 প্লাস z2, ধরে নাও x1 প্লাস i ইন্টু y1, আর তার সঙ্গে করছি x2 প্লাস i ইন্টু y2। যদি যোগ করি তাহলে ঘুরে আমি একটা কমপ্লেক্স নাম্বার পাবো। যদি ঘুরে একটা কমপ্লেক্স নাম্বার পাই, ধরে নিলাম যেটা ইকুয়াল টু হচ্ছে a প্লাস আই বি হবে। করতে কিভাবে হবে, করা কিভাবে হবে? যেভাবে আমরা সমান দেখেছিলাম, রিয়েল পার্ট আলাদা করে, ইমাজিনারি পার্ট আলাদা করে, সেরকমভাবেই তাই রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টের এই অপারেশনটা হবে আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টের এই অপারেশনটা হবে। তাহলে x1 প্লাস x2 আর i কমন নিয়ে y1 প্লাস y2। যদি এটা বিয়োগ হতো তাহলে এটা বিয়োগ হতো, এখানটায় বিয়োগ হতো আর এখানটায় বিয়োগ হতো, তাহলে হয়ে যেত। তাহলে যোগ এবং বিয়োগ, বিয়োগ ধরে করে দেখি, যোগ ধরে হলো, বিয়োগ ধরে করে দেখি কি হবে। x1 মাইনাস x2, আর এখান থেকে i যদি নিই আমি তাহলে y1 মাইনাস y2। যদি যোগ করতে হয়, যদি এখানটায় যোগ করতাম তাহলে দুটোর মধ্যে যোগ হতো, যদি এখানটায় বিয়োগ করতে হতো তাহলে দুটোর মধ্যে বিয়োগ হবে। সিম্পলি এইভাবে ভাবনা চিন্তা করে করতে হবে। দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে যেভাবেই যে অপারেশন করি, প্লাস বা মাইনাস, আমি ঘুরে তাহলে আর একটা নতুন কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। এবার আসছি গুণ এবং ভাগে।
দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে গুণ x1 প্লাস i ইন্টু y1 আর x2 প্লাস i ইন্টু y2। এই গুণটা ওই ক্লাস 7-8 এর গুণের মতো সবার সঙ্গে সবার গুণ করে দিতে হবে, সবার সঙ্গে সবার গুণ করে দিতে হবে। যেমন x1 ইন্টু x2 প্লাস x1 ইন্টু i y2 প্লাস i y1 ইন্টু x2 প্লাস i স্কোয়ার y1 y2। সবার সঙ্গে সবার গুণ করে দিলাম, যেভাবে গুণ করতে হয় সেরকমভাবে অ্যালজেব্রিক যে 7-8 গুণ শেখানোর সময় যেভাবে গুণ করা হয় সেভাবে গুণ করে দিলাম। এবার দেখো x1 x2, এখান থেকে i কমন যাচ্ছে, পরে থাকলো x1 y2 আর y1 x2। এখানটায় দেখো একটা i স্কোয়ার এসছে। i মানে কি বলেছিলাম? i মানে বলেছিলাম √1, তাহলে i স্কোয়ার কি হবে? i স্কোয়ার ইকুয়াল টু হবে -1। তাহলে এখানটায় এই প্লাসটা থাকলো না, হয়ে গেল -y1 ইন্টু y2। তাহলে এবার এটাকে ঘুরিয়ে এক জায়গায় এনে লিখলাম x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস x2 y1। এটা একটা রিয়াল আর এটাও একটা রিয়াল, তাহলে পুরোটা মিলে এরকম ফর্মে হয়ে গেল, a প্লাস ib এরকম ফর্মে হয়ে গেল। তাহলে আলটিমেটলি দুটো কমপ্লেক্স নাম্বার ইনটু করলে ঘুরে গিয়ে আমি আর একটা থার্ড একটা কমপ্লেক্স নাম্বার পেয়ে যাচ্ছি। এবার আসছি ভাগ। ভাগের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, একটু দেখে নাও তাহলে হয়ে যাবে। z1 বাই z2 x1 প্লাস iy1 ডিভাইডেড বাই x2 প্লাস iy2। তোমরা ক্লাস 10-এ যে করণী নির্ণয় করেছিলে সেটাতে অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করা হতো। এখানেও আমরা ভাগ করার ক্ষেত্রে এখানেও আমরা সেই জিনিসটাই করব। তাহলে কি করব? এটার অনুবন্ধী জটিল রাশি দিয়ে কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে উপর নিচে গুণ করব। তার নিচেরটা আগে দেখি, x2 প্লাস iy2 ইন্টু x2 মাইনাস iy2 এর কনজুগেট। এটা x1 প্লাস iy1 গুণ করলাম, গুণ করে এখানে তাহলে পাবো হচ্ছে y2 মাইনাস iy2। এটাকে দিয়ে উপর নিচে দুটোতে গুণ করেছি। এবার নিচে দেখো a প্লাস b আর এখানে a মাইনাস b, তাহলে ফর্মুলাতে আসবে হচ্ছে a স্কোয়ার, তাহলে x2 স্কোয়ার মাইনাস iy2 তার স্কোয়ার। এখানে গুণ করে যেরকমভাবে যা গুণ করে যা পাওয়া যাবে সেটাই হবে x1 x2 মাইনাস i ইন্টু x1 y2 প্লাস i ইন্টু y1 x2 মাইনাস i স্কোয়ার y1 y2। এবার এখানে পাচ্ছি i স্কোয়ার মানে পেলাম -1, এই -1 আর এখানে -1 প্লাস হয়ে গেল, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। তাহলে নিচে পেলাম x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। আর এখান থেকে কি পড়ে থাকছে x1 x2, এখানে i স্কোয়ার পেয়েছি আবার একটা, এই i স্কোয়ারে -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে y1 y2। আর এখানটায় দেখো প্লাস বা মাইনাস i যেটা খুশি কমন নাও, কমন নিলে x1 y2 মাইনাস y1 x2। তাহলে আলটিমেটলি x1 x2 প্লাস y1 y2 ডিভাইডেড বাই x1 স্কোয়ার, এটা x2 স্কোয়ার আর y2 স্কোয়ার মাইনাস i ইন্টু x1 y2 মাইনাস y1 x2 ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। তাহলে এখানেও এই যে আমি দুটোর মধ্যে ভাগ করলাম, এখানেও আমি ঘুরে ঘুরে এটাকেও ওই a মাইনাস ib এরকম ফর্মে লিখতে পারছি। তাহলে ঘুরে ঘুরে এই দুটো কমপ্লেক্স নাম্বারের রেশিও করলে বা দুটো কমপ্লেক্স নাম্বারকে ডিভাইড করলেও ঘুরে আমি আর একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। নেক্সট প্রপার্টি এটা, সেটা জাস্ট বলে দিই। সেটা বলছে যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার z থাকে তাহলে সেই জেডের যদি আমি কোনো একটা পাওয়ার করি, তাকে যদি কোনো একটা ঘাত করি, তাহলে ঘুরে আমি আর একটা কমপ্লেক্স নাম্বারই পাবো। এটাকেও ওইরকম একই রকমভাবে মানে বোঝানো যায় বা বলা যায়।
সেটাই হবে। শুধুমাত্র তাই নয়, আমি যদি রুট ওভার জেড করি, মানে জেডের যদি আমি আর একটা 1/nth পাওয়ার কিছু একটা নিই, তাহলেও সেটা ঘুরে আর একটা কমপ্লেক্স নাম্বার জেড টু তৈরি করবে। মোট কথা, দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা যদি কাজ শুরু করি, দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা যদি কাজ শুরু করি, তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি না কেন, ঘুরে আমি একটা কমপ্লেক্স নাম্বারই পাবো, 1 নম্বর। 2 নম্বর, একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি যে কোনো ঘাত দিই, পাওয়ার করি, কিউব করি, স্কোয়ার করি, কিউব করি, টু দি পাওয়ার 4 করি, টু দি পাওয়ার n নিয়ে যাই, রেজাল্ট হিসাবে আমি আর একটা কমপ্লেক্স নাম্বারই পাবো। আবার যদি সেটাকে স্কোয়ার রুট করি, টু দি পাওয়ার 1/3 করি, টু দি পাওয়ার 1/n করি, তাহলেও আমি ঘুরে একটা কমপ্লেক্স নাম্বারই পাবো, কোনো একটা ইয়েতে পাবো। বেশ, এবার এখান থেকে আমি একটা এক্সাম্পল নিই। এখান থেকে আমি একটা এক্সাম্পল নিই। বলছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর শর্ত দিয়েছে মডুলাস অফ জেড মাইনাস 1 প্লাস মডুলাস অফ জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। যদি এটা হয় তাহলে প্রুভ করতে হবে যে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12। জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার। এটা দিয়ে দিয়েছে, যদি এটা না দিত তাহলে আমাদের এটা ধরে নিতে হতো। এবার আমাকে শর্ত দিয়েছে মডুলাস অফ জেড মাইনাস 1 প্লাস মডুলাস অফ জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাকে প্রুভ করতে হবে, এটা হচ্ছে টু প্রুভ 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। এবার আমাকে এটা দিয়ে দিয়েছে, ভালো কথা। যদি না দিত তাহলেও আমাকে এই জিনিসটা ধরে নিতে হতো। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি, যখন দিয়েছে তখন এটাই ধরে নিয়ে কাজ করছি। মান বসালাম, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 প্লাস মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এবার এখানটায় দেখো, এই -1 আর +1 এটাকে যতক্ষণ পর্যন্ত না আমি কোনো একটা পার্টের সঙ্গে, রিয়েল পার্ট কিংবা ইমাজিনারি পার্টের সঙ্গে এক জায়গায় আনছি, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মডুলাস হিসাবে লিখতে পারছি না, বের করতে পারবো না মডুলাস হিসাবে। তাই জন্য এটাকে আমাকে কী করতে হবে, এটাকে হয় রিয়েল পার্টের সঙ্গে ঢোকাতে হবে অথবা ইমাজিনারি পার্টের সঙ্গে ঢোকাতে হবে। ইমাজিনারি পার্টের মধ্যে এখানে আই নেই, ইন জেনারেল এখানে আই নেই, তাহলে আমি এটাকে রিয়েল পার্টের সঙ্গে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে অর করে লিখলাম মডুলাস এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই, আর এখানে মডুলাস এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই। তাহলে এখানে যে কমপ্লেক্স নাম্বারটা প্রথমে আমি পেলাম, ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা আমি পেয়েছি, সেখানে এক্সের জায়গায় যদি আমি এই কমপ্লেক্স নাম্বারটা এখানে নিই, এই যে Z1 নিই এটাকে, সেটা হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই। তাহলে এটা ভেবে দেখো, এইটা হচ্ছে এ পার্ট আর এটা হচ্ছে বি পার্ট। তাহলে মড জেড কী দাঁড়াবে, মড জেড দাঁড়াবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমি যদি লিখি তাহলে এটা পাবো হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একইভাবে এখান থেকে যদি লিখি তাহলে লিখবো হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আরেকবার বলে দিই, এই জায়গা থেকে আমি ডাইরেক্ট মড কেন করতে পারলাম না, কারণ এখানটায় যখন আমি মড নিয়ে কাজ করব তখন আমাকে এ প্লাস আই বি কিংবা এক্স প্লাস আই ওয়াই এরকম ফরম্যাটে এটাকে সাজানো নেই, আমাকে এটাকে ওই জন্য সাজিয়ে নিতে হবে। সেই সাজিয়ে নেওয়াটা কী করলাম, এই যে যেটাকে আমি বাইরে রেখেছি সেটাকে হয় রিয়াল পার্টের সঙ্গে জুড়ে দিতে হবে অথবা ইমাজিনারি পার্টের সঙ্গে জুড়তে হবে। এখানে যেহেতু আই নেই, সাধারণভাবে আমরা সেটাকে রিয়াল পার্টের সঙ্গে জুড়ে দিলাম। এক্স আর -1 নিয়ে এক্স মাইনাস 1 করলাম, এটা রিয়াল পার্ট হলো। আর এই আই ওয়াইটা যেমন পড়েছিল ইমাজিনারি পার্ট, ওই ইমাজিনারি পার্ট ওখানেই থাকলো। এখানেও সেরকম এক্স প্লাস 1 হলো আর আই ওয়াই হয়ে গেল। এবার এক্স প্লাস 1 বা এক্স মাইনাস 1 এটা হচ্ছে রিয়াল পার্ট, আর আই ওয়াই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে মডুলাস হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেটা লিখেছি এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো 4।
তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 4। এবার এটাকে আমি আমার মতো করে একটু সাজাচ্ছি। রুট ওভার এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে জাস্ট ওপাশে নিয়ে গেলাম। এবার দুদিকে স্কোয়ার করছি। দুদিকে স্কোয়ার করলে এদিকে রুট ওভারটা উঠে গেল। এদিকে রুট ওভারটা যদি উঠে যায় তাহলে আমার কাছে পড়ে আছে এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এদিকে এ মাইনাস বির তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে হচ্ছে এ স্কোয়ার 16 মাইনাস 2 ইন্টু 4 তার মানে 8 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস এই পার্টটা স্কোয়ার তার মানে এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটু ভালোভাবে নিজেদের খাতাতে দেখো, এখানে ওয়াই স্কোয়ার আছে, এদিকেও একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে থাকলো? পড়ে থাকছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এদিকে পড়ে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই পার্টটাকে আমি এ পাশে নিয়ে আসলাম। তাহলে এখানটায় পাচ্ছি মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি পড়ে থাকবে? ইকুয়াল টু পড়ে থাকছে 16 মাইনাস 8 ইন্টু, তাহলে 16 মাইনাস 8 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এদিকটা দেখি কি হচ্ছে। এখানে যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 16 আর 8 থেকে 8 কমন নেওয়া যাচ্ছে। কমন নিয়ে তাহলে 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্ম্যাটে রাখলাম। এখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, প্লাস 1 এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে মাইনাস 4x ইকুয়াল টু 8 ইন্টু 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4 আর 8-এর মধ্যে একটা ক্যান্সেলেশন হলো। তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস এক্স, এখান থেকে 2 2 4 ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই পুরো পার্টটাকে আমি মাইনাস দিয়ে ক্যান্সেলেশন করলাম। তাহলে এখান থেকে পড়ে থাকছে এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস 4 আর এখানে পড়ে থাকবে প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু বড় হয়ে গেল, যাই হোক ঠিক আছে, এখানে নিয়ে আসছি। আশা করি এই জায়গাটা তোমাদের হয়ে গেছে। তাহলে এখান থেকে এক্স প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আবার দুদিকে হোল স্কোয়ার করছি। দুদিকে হোল স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 8x 4 4 16 16, এখান থেকে 4 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার রুটটা উঠে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 4x স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার হলো, বাইরে 4 আছে, তাহলে 4x স্কোয়ার, 2x হবে, বাইরে 4 আছে, তাহলে 8x প্লাস 1 হবে, 1 ইন্টু 4 4 প্লাস ওয়াই স্কোয়ার। সরি, শুধু ওয়াই স্কোয়ার না, বাইরে 4 আছে, তাহলে 4 ওয়াই স্কোয়ার। এবার আমাকে ইকুয়াল টু 12 দেখাতে বলেছে। আমি তাহলে সবগুলো জিনিসকে একদিকে নিয়ে আসছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4 মাইনাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস 4x স্কোয়ার, তাহলে মাইনাস 3x স্কোয়ার
8x আর 8x ক্যান্সেল হয়ে গেল, 16 মাইনাস 4 তাহলে প্লাস 12, আর এখানে হচ্ছে মাইনাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, or 3x স্কোয়ার মাইনাস 12 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 0, therefore 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে এরকমভাবে দেখলে যে যেখান থেকে আমরা মডুলাস ফর্ম থেকে শুরু করেছিলাম সেই মডুলাস ফর্ম থেকে ভাঙতে কী করে আমাকে যে জায়গাটা প্রমাণ করতে দিচ্ছে সেই জায়গাটায় আমরা এখানে আসতে পারলাম। এখান থেকে আমি যে তোমাকে জাস্ট আরেকটা জিনিস বলার আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করার মতো জায়গায় আমরা পৌঁছাবো। সেটা হচ্ছে যে দুটো মডুলাসকে যখন আমরা স্প্লিট করব তখন কি দাঁড়ায়। দুটো মডুলাসকে যদি আমি স্প্লিট করি তাহলে তখন কি দাঁড়ায়, দুটো কমপ্লেক্স নাম্বার, একটা Z1 আর একটা ধরে নিলাম Z2, আর এই মডুলাস Z1 আর মডুলাস Z2 এই দুটোর মধ্যে কি সম্পর্ক দাঁড়াবে। ধরে নিচ্ছি যে Z1 ইকুয়াল টু R1 cos θ1 প্লাস I ইন্টু সাইন θ1, আর Z2 ইকুয়াল টু হচ্ছে R2 ইন্টু cos θ2 প্লাস I ইন্টু সাইন θ2। তাহলে এখান থেকে দেখো মড Z1 যদি করি তাহলে সিম্পলি R1 স্কোয়ার আসবে বা R1 আসবে, আর মড Z2 যদি করি তাহলে R2 আসবে। এবার মড Z1 প্লাস Z2, তাহলে Z1 প্লাস Z2 যদি আমি করি তাহলে কি আসবে, R1 cos θ1 প্লাস R2 cos θ2 প্লাস I ইন্টু R1 sin θ1 প্লাস R2 sin θ2। এবার এটা মডুলাস করতে হবে, তাহলে মডুলাস Z1 প্লাস Z2, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে R1 cos θ1 প্লাস R2 cos θ2 তার স্কোয়ার প্লাস R1 sin θ1 প্লাস R2 sin θ2 তার স্কোয়ার। এবার এটা একটু আমি নিয়মের মতো করে দেখাতে চাই। দেখো যখন এটা ভাঙবো তখন R1 স্কোয়ার এখানে পাওয়া যাবে, আর এটাকে ভাঙলে R1 স্কোয়ার এখানে পাওয়া যাবে। তাহলে যদি আমি R1 স্কোয়ার কমন নিই তাহলে কি পাবো, এখান থেকে পাবো cos স্কোয়ার থিটা, আর এখান থেকে পাবো θ1, আর এখান থেকে পাবো সাইন স্কোয়ার θ1। R2 স্কোয়ার যদি কমন নিই সেখানেও এই একই জিনিস পাবো, R2 স্কোয়ার কমন নিলাম, পরে থাকছে cos স্কোয়ার θ2 প্লাস সাইন স্কোয়ার θ2, আর কি পরে থাকবে 2ab পার্টটা R1 ইন্টু R2, তাহলে 2R1 ইন্টু R2 যদি কমন নিই পরে থাকবে cos θ1 ইন্টু cos θ2, cos θ1 ইন্টু cos θ2, আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে sin θ1 ইন্টু sin θ2। এটা 1 এটা 1, তাহলে আমার কাছে পড়ে আছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, সিম্পলি R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার আমার কাছে এটা পড়ে আছে, আর এখানে পড়ে আছে যে 2R1 R2। এই জায়গাটায় তোমরা আশা করি একটা সূত্র পড়েছো, সেটা হচ্ছে cos θ1 মাইনাস θ2। এবার ভাবনা চিন্তা করে দেখো যে cos-এর ভ্যালুটা ম্যাক্সিমাম কি হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে 1। তাহলে এটার জায়গায় যদি আমি 1 বসিয়ে দিই, এটার জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে আমি এখানে গ্রেটার দ্যান আমি সাইন পাবো। তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু R1 প্লাস R2 তার স্কোয়ার। মডুলাস অফ Z1 Z2 এটার স্কোয়ার নিয়ে যদি করি তাহলে মানে এটার উপর এটা স্কোয়ার নিয়ে শুরু করে যদি করি তাহলে এটা পাওয়া যায়। তাহলে মডুলাস অফ Z1 প্লাস Z2 ইজ লেস ইকুয়াল টু R1 প্লাস R2। R1 কি ছিল, R1 হচ্ছে মডুলাস Z1 আর মডুলাস Z2। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, মডুলাস অফ Z1 Z2
is less equal to modulus of z1 plus modulus of z2. আশা করি বুঝতে পারলাম মডুলাস অফ z1 প্লাস z2 which will be less than equal to modulus of z1 z2, মানে এটার দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি স্প্লিট করে দিই তাহলে তাদের মধ্যে মডুলাস যদি নিই তাহলে সেই মডুলাসের যোগফলটা আর এই কমপ্লেক্স নাম্বারের নিজেদের মধ্যে যোগ করে তার মডুলাসটা, এই মডুলাসটা ছোট হবে আর এই মডুলাসটা তার থেকে বড় হবে। আশা করি আজকে যেটুকু ক্লাস আমি করাতে পারলাম সেটুকু ক্লাস তোমরা বুঝতে পেরেছো। একটু পার্ট বাকি থেকে গেল, আরেকদিন ক্লাস কমপ্লেক্স নাম্বারের ক্লাস লাগবে। যদি আমি সুযোগ পাই তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের আরেক দিনের ক্লাসে সেই কমপ্লেক্স নাম্বারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।